এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 13 উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ। তো এই অধ্যায়ে আজকে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির নিয়ন্ত্রক সমূহ, অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, যেটা তোমাদের সিলেবাসেরই অন্তর্গত। আর পড়াবো কি অক্সিন। আচ্ছা, প্রথমে আমরা চলে আসব উদ্ভিদের যে বৃদ্ধিটা নিয়ন্ত্রিত হয় কতগুলি জৈব রাসায়নিক পদার্থের দ্বারা। কার দ্বারা? জৈব রাসায়নিক পদার্থের দ্বারা। এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। ক্লিয়ার? তাহলে উদ্ভিদের যে বৃদ্ধির যে নিয়ন্ত্রক সমূহ আমরা প্রথম পয়েন্টে লিখে নিতে পারি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেকেন্ড পয়েন্টে আমরা লিখে নিতে পারি কতগুলি জৈব রাসায়নিক পদার্থের দ্বারা এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়। কি লিখব? কতগুলি কতগুলি জৈব রাসায়নিক পদার্থের দ্বারা এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়, তাই তো? তো বিজ্ঞানী বেইলিস এবং স্টার্লিং, কাদের নাম বললাম? বিজ্ঞানী বেইলিস এবং স্টার্লিং, এই দুইজন বিজ্ঞানী এই জৈব রাসায়নিক পদার্থটাকে কি নাম দেন? এই জৈব রাসায়নিক পদার্থটাকে নাম দেন হরমোন। বুঝতে পেরেছো? তাহলে হরমোন নামটা কোথা থেকে আসলো? এই হরমোন নামটা আসলো বিজ্ঞানী বেইলিস এবং স্টার্লিং, ইনারা এই যে উদ্ভিদের বৃদ্ধি যে নিয়ন্ত্রক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা কতগুলি জৈব রাসায়নিক পদার্থের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জৈব রাসায়নিক পদার্থটাকেই বিজ্ঞানী বেইলিস এবং স্টার্লিং নামকরণ করলেন হরমোন। ক্লিয়ার? তাহলে হরমোনের সংজ্ঞা আমরা কি লিখব? আমরা হরমোনের সংজ্ঞা লিখব যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের সজীব কোষের থেকে নিঃসৃত হয়ে উৎপত্তিস্থল অথবা উৎপত্তিস্থলের থেকে দূরবর্তী কোনো স্থানে বাহিত হয়ে উদ্ভিদের বিপাক, বৃদ্ধি, প্রজনন এগুলোকে নিয়ন্ত্রণ করে, একেই আমরা বলবো হরমোন। তো এই যে হরমোন, এটি কিন্তু সজীব কোষের থেকে খুব অল্প পরিমাণে নিঃসৃত হয়, অর্থাৎ এটি উদ্ভিদ দেহে অল্প পরিমাণে উপস্থিত থেকে উদ্ভিদের সমস্ত শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলে। তাহলে উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলো কি কি হবে? দেখো, উদ্ভিদ হরমোন প্রাণী দেহের মতো একটি নির্দিষ্ট গ্রন্থির থেকে খরিত হয় না। তাহলে খরিত হয় কোথা থেকে? উদ্ভিদ হরমোনটা খরিত হয় উদ্ভিদের সজীব কোষের থেকে। উদ্ভিদ হরমোন কোথা থেকে খরিত হয়? নাম্বার 1 আমরা বৈশিষ্ট্য লিখব, উদ্ভিদ হরমোন উদ্ভিদের সজীব কোষের থেকে নিঃসৃত হয়।
ঠিক আছে, নাম্বার 2 লিখবো কি, সজীব কোষের থেকে নিঃসৃত হয়ে উৎপত্তি স্থল অথবা উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে ক্রিয়া করতে পারে। কি বললাম, উদ্ভিদ হরমোন উৎপত্তি স্থল বা উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে ক্রিয়া করে। ক্লিয়ার? তো উৎপত্তি স্থলে ক্রিয়া করে এরকম একটা হরমোন জেনে রাখো, উৎপত্তি স্থলেই যে হরমোনটি ক্রিয়া করে সেটি হচ্ছে অক্সিন। এই অক্সিন হরমোন কি করে, উদ্ভিদের ভাজক কলা অঞ্চলে নিঃসৃত হয়। এই অক্সিন উদ্ভিদের ভাজক কলা অঞ্চলে নিঃসৃত হয় এবং ওই অঞ্চলে উপস্থিত থেকে সেখানকার কোষের বৃদ্ধি এবং বিভাজনে বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ এই অক্সিন হরমোন উদ্ভিদের যে ভাজক কলা অঞ্চলের যে কোষের যে বিভাজন ঘটায় সেটি মাইটোসিস বিভাজনে অংশগ্রহণ করে। ক্লিয়ার? এরপরে আসছি দূরে গিয়ে, অর্থাৎ উৎপত্তি স্থলের থেকে দূরে গিয়ে ক্রিয়া করে এরকম একটি হরমোন হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, ABA। এই অ্যাবসিসিক অ্যাসিড কোথায় উৎপন্ন হয় বলতো? এই অ্যাবসিসিক অ্যাসিডটা উদ্ভিদের মূলে নিঃসৃত হয়। কোথায় নিঃসৃত হয়? উদ্ভিদের মূলের থেকে। তো উদ্ভিদের মূলের থেকে এই অ্যাবসিসিক অ্যাসিড নিঃসৃত হয়। যখন অত্যধিক তাপমাত্রা বেড়ে যায় তখন কি হয়? তখন এই মূলের থেকে, অর্থাৎ মূলের সজীব কোষের থেকে যে অ্যাবসিসিক অ্যাসিডটা খরিত হয় বা নিঃসৃত হয় বা উৎপন্ন হয়, এই অ্যাবসিসিক অ্যাসিড জাইলেম কলার মাধ্যমে একেবারে পাতায় গিয়ে পৌঁছায়। পাতায় গিয়ে পৌঁছে পাতার পত্ররন্ধ্রকে বন্ধ করতে সাহায্য করে। ক্লিয়ার? ফলে উদ্ভিদের বাষ্পমোচন হারটা কমে যায়, বা যদি জলের অভাব দেখা যায় তখনও এই অ্যাবসিসিক অ্যাসিড মূলের সজীব কোষের থেকে উৎপন্ন হয়ে সোজা জাইলেমের মাধ্যমে বাহিত হয়ে পাতায় গিয়ে পৌঁছায়। পাতায় যে পত্ররন্ধ্র থাকে সেই পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয়। ক্লিয়ার? এবার আসছি 3 নম্বর বৈশিষ্ট্যতে। 3 নম্বর বৈশিষ্ট্যতে আমরা কি জানবো? 3 নম্বর বৈশিষ্ট্যতে আমরা জানবো উদ্ভিদের যে সজীব কোষের থেকে হরমোনটা উৎপন্ন হয় তাকেই বলা হয় প্রাথমিক হরমোন। তো এক্ষেত্রে আমরা যদি বলি প্রাথমিক হরমোন হিসেবে অক্সিন, তাহলে কি হবে বলতো? এই অক্সিন সাইক্লিক AMP, কি বললাম, সাইক্লিক AMP হিসেবে কাজ করে। এটি হচ্ছে গৌণ দুধ। ঠিক আছে, তাহলে এই প্রাথমিক হরমোন বা যেটাকে আমরা বলে থাকি অক্সিন ধরে নিয়েছি, এই অক্সিন একে আমরা আরো একটি নামে ডাকতে পারি, সেটি হচ্ছে প্রাথমিক দুধ। এই প্রাথমিক দুধটি কি করে? সাইক্লিক AMP কে সক্রিয় করে। ঠিক আছে, যা গৌণ দুধ হিসেবে কাজ করে। বুঝতে পেরেছো? এই সাইক্লিক AMP এবার কি করে? এবার উৎসেচকের সক্রিয়তাটাকে বৃদ্ধি করে। কি করে? উৎসেচকের সক্রিয়তাকে বৃদ্ধি করে।
উৎসেচকের সক্রিয়তাকে বৃদ্ধি করে। এর ফলে কি হয়, উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি নিয়ন্ত্রিত হয়। কি হয়, উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি নিয়ন্ত্রিত হয়। তো এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা কি বলবো, এই প্রসেসটাকে আমরা বলবো সিগন্যাল ট্রান্সডাকশন। কি বলবো, এই প্রসেসটাকে আমরা বলবো সিগন্যাল ট্রান্সডাকশন। কি বললাম, এই প্রসেসটাকে পুরোটাই বলবো সিগন্যাল ট্রান্সডাকশন। বুঝতে পেরেছো? এবার 4 নম্বর পয়েন্টে আসছি, যেটি হচ্ছে এই যে উদ্ভিদ হরমোন বা প্ল্যান্ট হরমোন, এটি কিন্তু খুব স্বল্প মাত্রায় উৎপন্ন হয় এবং পুরো শারীরবৃত্তীয় ক্রিয়াটাকে, অর্থাৎ উদ্ভিদের পুরো শারীরবৃত্তীয় ক্রিয়াটাকে কন্ট্রোল করে ফেলে। ক্লিয়ার? আর কি হয়, 5 নম্বর পয়েন্টে আমরা কি লিখতে পারি, অর্থাৎ 5 নম্বর বৈশিষ্ট্যতে আমরা লিখতে পারি, হরমোন তাদের ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়। উদাহরণ হিসেবে আমরা বলি অক্সিন, অর্থাৎ আমরা অক্সিনের রাসায়নিক নাম লিখতে পারি IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? এই IAA হরমোনটা কোন উৎসেচকের উপস্থিতিতে নষ্ট হয়ে যায়, যখন এই অক্সিনের ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায়, অর্থাৎ IAA এর ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায়, তখন এইখানে এক ধরনের উৎসেচকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই উৎসেচকই হচ্ছে IAA অক্সিডেজ। সেই উৎসেচকের নাম কি? IAA অক্সিডেজ, যার উপস্থিতিতে এই IA এর ক্রিয়াটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়। তাহলে উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো? আমরা 5খানা বৈশিষ্ট্য পেলাম উদ্ভিদ হরমোনের। এই 5খানা বৈশিষ্ট্যই কিন্তু একের সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো দেখো, এই যে উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য, তোমরা ভাবতে পারো বৈশিষ্ট্য হয়তো আমরা এইভাবে মনে রাখবো, এইভাবে মুখস্থ করতে হবে, মুখস্থ করে লিখতে হবে, তা না। কিন্তু প্রথমে একেবারে সিকোয়েন্সিয়ালি মনে রাখবে, প্রথমে হরমোনটা কোথা থেকে তো উৎপন্ন হবে সেইটা ধরে নাও, তারপরে সেটার কাজ করবে, সেটা ওই স্থানে কাজ করুক বা ওই স্থান থেকে কিছুটা দূরে গিয়ে কাজ করুক, হবে, তাই তো? তারপরে পয়েন্টে তোমরা মনে রাখবে যে প্রাথমিক দুধ, গৌণ দুধ, অর্থাৎ প্রাথমিক হরমোন, গৌণ দুধ, এগুলো যে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে, তাকে আমরা কি বলবো? তারপরে মনে রাখবে উৎসেচকের যে নিঃসৃত হয়, তারপরে মনে রাখবে হরমোনটা যে নিঃসৃত হয় তার পরিমাণটা কতটা। হয়ে গেল। এরপর মনে রাখবে এই যে এই হরমোনটা নিঃসৃত হলো, এটি কাজ করবে একটি সময়ের পরে একটি নির্দিষ্ট উৎসেচকের সাহায্যে সেই হরমোনের ক্রিয়াটা কিন্তু ধ্বংস হবে। ক্লিয়ার? তাহলে এতগুলো জিনিস কিন্তু সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে এবং মনে রাখার প্রসেসই হচ্ছে এইটা। এরপর যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। তো উদ্ভিদ হরমোনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে? নাম্বার 1 হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে, আর 2 নম্বর হচ্ছে প্রকৃতি অনুসারে।
প্রথম পয়েন্টে আসছি, রাসায়নিক গঠন অনুসারে। তো দেখো, রাসায়নিক গঠন অনুসারে উদ্ভিদ হরমোনটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। কি বললাম? রাসায়নিক গঠন অনুসারে উদ্ভিদ হরমোনকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে? নাম্বার 1 হচ্ছে নাইট্রোজেন ঘটিত, আর 2 নম্বরে হচ্ছে কি নাইট্রোজেন বিহীন। তো নাইট্রোজেন ঘটিত যদি হরমোনের মধ্যে আসি, নাইট্রোজেন ঘটিত উদ্ভিদ হরমোন হচ্ছে অক্সিন, লিখতে পারো। ক্লিয়ার? আর নাইট্রোজেন বিহীন যদি উদ্ভিদ হরমোনে আসো, সেটি হচ্ছে জিব্বেরেলিন, অ্যাবসিসিক অ্যাসিড ইত্যাদি। এগুলো হচ্ছে নাইট্রোজেন বিহীন হরমোন, ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদ হরমোন। তা উদ্ভিদ হরমোনের প্রকৃতি অনুসারে 3 ভাগে উদ্ভিদ হরমোনকে ভাগ করা হয়েছে। সেই 3টি ভাগ কি কি? সেই 3টি ভাগ হচ্ছে প্রাকৃতিক হরমোন, কৃত্রিম হরমোন, আর এক প্রকারের ভাগ হচ্ছে প্রকল্পিত হরমোন। ক্লিয়ার? তো প্রাকৃতিক হরমোন আমরা কাকে বলবো? যে সমস্ত হরমোন উদ্ভিদ দেহেই সংশ্লেষিত হয় বা উৎপন্ন হয়, সেই সমস্ত হরমোনকেই আমরা বলবো প্রাকৃতিক হরমোন। তো প্রাকৃতিক হরমোনের উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলতো? অক্সিন। এবার আসছি কৃত্রিম হরমোন। যে সমস্ত হরমোন উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয় না, এগুলোকে বাইরে উৎপন্ন করা হয় পরীক্ষাগারে অবশ্যই। তো কিন্তু এই ধরনের যে হরমোনগুলো উদ্ভিদ দেহে যে ক্রিয়া করে, সেটি কিন্তু প্রাকৃতিক হরমোনের মতোই ক্রিয়া করে। এই ধরনের হরমোনগুলোকে বলা হয় কৃত্রিম হরমোন, অর্থাৎ কৃত্রিম ভাবে তৈরি করা হয়, কিন্তু যখন উদ্ভিদ দেহে সেগুলোকে প্রয়োগ করা হয় তখন সেই সমস্ত হরমোনগুলো প্রাকৃতিক হরমোনের মতোই ক্রিয়া করে। ক্লিয়ার? তো এই ধরনের হরমোনের উদাহরণ আমরা কি লিখতে পারি? এই ধরনের হরমোনের উদাহরণ আমরা লিখতে পারি NAA। এরপরে আসছি প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোন বলতে আমরা কি বুঝি? যে সমস্ত হরমোনের ক্রিয়াটা আমরা অনুভব করতে পারি, কিন্তু তার কার্যকারিতা আমরা জানতে পারি না, সেই সমস্ত হরমোনকেই বলা হয় প্রকল্পিত হরমোন। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি ক্লোরিজেন, ভার্নালিন, ইত্যাদি। তাহলে কত সহজে আমরা উদ্ভিদ হরমোনের প্রকারভেদটা জেনে ফেললাম। এর বাইরে কিন্তু কিছুই হবে না। তো একটা উদ্ভিদ হরমোনকে কত সহজে, মোটামুটি তুমি 30 সেকেন্ডেই জিনিসটা মাথায় রেখে দিতে পারবে। তো একটা চ্যাপ্টারকে মোটামুটি ধরো পুরোটা যদি তুমি জিস্ট করে নিতে পারো তোমার মতো করে, তাহলে তোমার কম করে 10 মিনিট 15 মিনিট, 15 মিনিটের বেশি করা যাবে না, 15 মিনিটের মধ্যে করে নিতে হবে, ঠিক আছে? 10 মিনিটের মধ্যে করলে তো অতি ভালো। অনেকে তো আবার পারো না, তারা চেষ্টা করবে 10 মিনিটে, কিন্তু সেটা 15 মিনিট হয়ে যাবে, ঠিক আছে, সেটা কোনো সমস্যা না। কিন্তু একটা চ্যাপ্টার ধরো হরমোন তুমি শুরু করলে, এবার হরমোনের
তুমি কিভাবে মনে রাখলে বা তুমি কিভাবে পড়লে সেটাকে তুমি 15 মিনিটের মধ্যে তুমি পুরো ব্যাপারটা মনে রেখে দিতে পারবে। হরমোনের প্রকারভেদ, প্রকারগুলো কি কি, সেগুলোর ফাংশন, সেগুলোর মানে কেমিক্যাল স্ট্রাকচার, সেগুলোর তোমার বায়োসিনথেসিস, জৈব সংশ্লেষ, সেগুলোর প্রকারভেদ, মানে যা যা আছে, মানে জিস্ট করে মানে কি কিভাবে করবে একটা খাতায়। প্রথম একটা খাতা তো লাগবে না, একটা পেজ হলেই হয়ে যাবে। তো একটা পেজের ধরো যদি একটা পেজ হয়, তার এই হাফ পেজের মধ্যে তোমার পুরো ব্যাপারটা ধরিয়ে নিতে হবে। তাহলে তোমার ধরো 1 থেকে 1.5 মিনিটে তুমি ব্যাপারটা সেন্স করতে পারলে। বাকি সমস্ত জিনিস, ওর কি ফাংশন রয়েছে, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা কি হচ্ছে, কার সাথে কোনটা কানেক্ট আছে, তুমি সে একবার যদি করে নিতে পারো তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। একটার সাথে একটা, একটার সাথে একটা, মানে তুমি স্রোতের বেগে বইবে। মানে অনুকূলে মানে প্রতিকূলেও তোমাকে কেউ ঠেকাতে পারবে না, অনুকূলেও ঠেকাতে পারবে না কেউ। অনুকূলে তো ঠেকানোর ক্ষমতা নেই কারোর, তুমি যদি অনুকূলে যাও, এরকমই। তো ঠিক আছে, তাহলে এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে অক্সিন। তো প্রাকৃতিক হরমোনের আমরা উদাহরণ পড়লাম কি, অক্সিন। তো এখন আমরা জানবো এই অক্সিনটা কি। এই যে অক্সিন, যে পয়েন্টটা আমি এখন তোমাদের সামনে আলোচনা করব, এই অক্সিনটা কি? অক্সিন হচ্ছে এক ধরনের প্রাকৃতিক হরমোন। আমরা লিখে ফেলি। দুই নম্বরে আমরা কি লিখতে পারি? এই অক্সিনটা উদ্ভিদ দেহের ভাজক কলা অঞ্চলে সংশ্লেষিত হয়। ক্লিয়ার? 3 নম্বরে আমরা কি লিখব? 3 নম্বরে আমরা লিখব কোষের বৃদ্ধি এবং বিভাজনে অংশ নেয়। বুঝতে পেরেছো? তো এটি হচ্ছে অক্সিন। যদি সংজ্ঞা লেখো তাও এই 3টে বৈশিষ্ট্য লিখবে, যদি বৈশিষ্ট্য লেখো তাও এই 3টে বৈশিষ্ট্যই লিখবে। ঠিক আছে? তো এবারে আসছি অক্সিনের রাসায়নিক প্রকৃতি। অক্সিনের রাসায়নিক প্রকৃতিটা কেমন বা কেমিক্যাল নেচার? অক্সিনে অ্যারোমেটিক রিং উপস্থিত। কি বললাম? অক্সিনে নাম্বার 1 আমরা লিখব অ্যারোমেটিক রিং উপস্থিত। নাম্বার 2 এ কি লিখব অক্সিনের রাসায়নিক প্রকৃতিতে? কার্বক্সিল বর্গ উপস্থিত। নাম্বার 3 তে কি লিখব অক্সিনের রাসায়নিক প্রকৃতিতে? এই যে লিখলাম অ্যারোমেটিক রিং এবং কার্বক্সিল গ্রুপের মাঝে কমপক্ষে একটি কার্বন উপস্থিত থাকবে।
তাহলে অক্সিনের রাসায়নিক প্রকৃতি বুঝতে পারলে। এরপরে আসছি, এই অক্সিনকে আমরা কয় ভাগে ভাগ করব। এই যে অক্সিন হরমোন, একে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করব। সেই 3টি ভাগ কি কি? সেই 3টি ভাগ হচ্ছে প্রাকৃতিক অক্সিন হরমোন, কৃত্রিম অক্সিন হরমোন, তৃতীয় নম্বর হচ্ছে সংযুক্ত অক্সিন। প্রথমে আসছি প্রাকৃতিক অক্সিন, অর্থাৎ যে সমস্ত অক্সিন হরমোন উদ্ভিদ দেহেই সংশ্লেষিত হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি ট্রিপ্টোফ্যান, যা উদ্ভিদ দেহেই সংশ্লেষিত হয়। তাহলে আমরা ট্রিপ্টোফ্যান লিখব। ক্লিয়ার? এরপরে আসছি কৃত্রিম অক্সিন, যে সমস্ত অক্সিনকে, অর্থাৎ যে সমস্ত অক্সিন হরমোনকে কৃত্রিমভাবে সংশ্লেষিত করা হয়, কিন্তু যখন উদ্ভিদ দেহে প্রয়োগ করা হয় পুনরায় তা আবার প্রাকৃতিক হরমোনের মতো ক্রিয়াশীল হয়ে ওঠে। তো এই ধরনের হরমোনগুলোই হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন। তো এই ধরনের হরমোনের উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে NAA, 2,4-D, এগুলো। এরপরে আসছি সংযুক্ত অক্সিন। তো দেখো, উদ্ভিদ দেহে যে সবসময় একই রকম অক্সিন নিঃসৃত হয় বা উৎপন্ন হয় তা তো না। উদ্ভিদের যে সজীব কোষের থেকে যে অক্সিন হরমোন উৎপন্ন হয় সেটার পরিমাণ বাড়তে পারে, আবার কমতেও পারে, আবার সমানও থাকতে পারে। ঠিক আছে? যখন উদ্ভিদ দেহে, অর্থাৎ উদ্ভিদের সজীব কোষের থেকে হরমোনের নিঃসৃত হওয়ার পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ হরমোন, এই অক্সিন হরমোন বেশি পরিমাণে উৎপন্ন হয়ে যায়, তখন সেই যে বাকি যে হরমোনটা কোথায় যাবে? তখন বাকি যে হরমোন সেটি কি হবে বলতো? ওই উদ্ভিদ দেহের অন্য কোনো জৈব যৌগের সাথে যুক্ত হয়ে বা অন্য কোনো রাসায়নিক পদার্থের সাথে বা রাসায়নিক যৌগের সাথে যুক্ত হয়ে অন্য একটি যৌগ উৎপন্ন করবে। ঠিক আছে? এটি হচ্ছে সংযুক্ত অক্সিন। ঠিক আছে? তো সংযুক্ত অক্সিনের উদাহরণ আমরা কি লিখতে পারি? আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি ইন্ডোল, অ্যাসিটাইল 2,0, মায়ো ইওনোসিল। ঠিক আছে? নামটা কতটা বড়, নামটা একটু কষ্ট করে মনে রেখে দেবে। ইন্ডোল, অ্যাসিটাইল 2,0, মায়ো ইওনোসিল। তো দেখো, IA এর ফুল ফর্ম তো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। সেই ইন্ডোল, তার সাথে অ্যাসিটাইল 2,0, মায়ো ইওনোসিল। ঠিক আছে? তো এর মধ্যে আর কোনো সমস্যা নেই, ওইভাবেই মনে রাখবে। তো দেখো, অক্সিনের তাহলে প্রকারভেদ কিন্তু আমি এখানেই কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে? আর ভিডিওটাও এখানে কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে, এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।